গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমরা এই লকডাউন পিরিয়ডে শুরু করেছি ভার্চুয়াল লার্নিং। আজকে আমি তোমাদের পড়াবো কবি মহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটি। কালবৈশাখী কবিতাটি পড়ার শুরুর আগে কবি সম্পর্কে আমরা একটু জানব। মহিতলাল মজুমদার, কবি মহিতলাল মজুমদার। ওনার জন্ম 1888 10 অক্টোবর। মৃত্যু 1952 26 জুলাই। ঠিক আছে ছাত্ররা, তোমরা দেখতে পাচ্ছ কবির জন্ম 1888 10 অক্টোবর এবং মৃত্যু 1952 26 জুলাই। যে কবিতাটি আজকে আমরা পড়বো কালবৈশাখী, সেটার উৎস গ্রন্থের নাম হচ্ছে হেমন্ত বধূনী। হেমন্ত বধূনী, হেমন্ত বধূনী। তা প্রকাশিত হয়েছে 1941 সালে। ঠিক আছে, এবার আমরা কবিতায় যাচ্ছি। দেখো, কবি মহিতলাল মজুমদারের কালবৈশাখী। মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে। কানন আনন পাণ্ডুরু করি, জলস্থলে নিঃশ্বাস করি। আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলকে। দেখো, কবিতার প্রথম স্তবকে যেটা আছে, প্রথম পংক্তিতে যেটা আছে, সেটা হচ্ছে মধ্যদিনের রক্ত, অর্থাৎ দিনের মধ্যবেলা, অর্থাৎ মধ্যাহ্নের সময়ের যে রোদের যে রোষ দৃষ্টি থাকে, সেটাকে এখানে রক্তনয়ন বোঝানো হয়েছে। এবং অন্ধকরিল বলতে দিনের বেলার মধ্যভাগের মধ্যাহ্নের যে রোষ দৃষ্টি, রুদ্রের যে প্রখর তাপ, সেটাকে কে অন্ধকার করে দিল। ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে, অর্থাৎ ধরণী মানে পৃথিবী, পৃথিবীর উপরে বিরাট ছায়ার ছাতা যেন কেউ ধরে রেখেছে। কানন আনন পাণ্ডুর করি, কানন হচ্ছে অরণ্য, বন, এবং আনন হচ্ছে মুখ, অর্থাৎ বনের মুখ। পাণ্ডুর মানে ফ্যাকাশে শ্বেতবর্ণ হওয়া। তো বনের যে মুখ, সেটা বা অরণ্যের যে মুখ, সেটাকে কেউ যেন ফ্যাকাশে করে দিয়েছে। জলস্থলের নিঃশ্বাস করি, জল এবং মাটির নিঃশ্বাস যেন কেউ হরণ করে নিয়েছে। আলোয়ে কুলায়ে তন্দ্রা ঘুরায়ে গগন ভরিলকে। আলো হচ্ছে মানুষের বাসস্থানের যে জায়গা, এবং কুলাই হচ্ছে পাখির বাসা, অর্থাৎ মানুষের বাসস্থল এবং পাখির বাসস্থল। সবখানে যে তন্দ্রা, যে ঘুমের যে ভাব, সেটাকে কে যেন ভুলিয়ে সমস্ত আকাশ ভরিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি পরের স্তবকে। আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনই বেকুলি তুলিয়াছে প্রাণ। বসিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। দেখো, দ্বিতীয় স্তবকে আছে কি, আজিকে মানে আজকে, যতেক মানে যত, বনস্পতি মানে বিরাট বিরাট বৃক্ষ বা গাছ, বড় বড় গাছ, তাদের ভাগ্য যেন খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? নিমেষ গণিছে মানে মুহূর্ত, নিমেষ মানে খুব ছোট যে সময় বা মুহূর্ত, এই মুহূর্ত গণিছে তারা নিস্পন্দ হয়ে, একেবারে স্পন্দনহীন হয়ে, সেই গাছেরা যেন কি কিছু একটা বড় একটা অশনির ভয়ে এবং আশঙ্কার ভয়ে তারা যেন নিশ্চুপ হয়ে গেছে। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, বায়ুর সমুদ্রে যেন বারুদের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এখনই বেকুলি তুলিয়াছে প্রাণ, প্রাণকে যেন সেটা বেকুল করে তুলেছে।
পশিয়াছে কানে মানে কানে প্রবেশ করেছে কি দূর গগনে বজ্রভূষণের ছন্দ, অর্থাৎ বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে দূর কোথাও। তারপরে আসছি পরের স্তরে। হেরিছে কোথায় আকাশ কটা হে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা, অথবা অকিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা। হেরি মানে দেখা, কোথায় মানে ওখানে, দেখো ওখানে আকাশ কটাহে, কটাহ শব্দের অর্থ হচ্ছে কড়াই। এখানে কবি তার কল্পনায় আকাশকে কড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। তো ধূম্র মেঘের ঘটা, ধোঁয়ার রঙের মতো মেঘের ঘটা আকাশ কড়াইয়ে যেন কবি দেখতে পাচ্ছেন এবং বলছে সেটাকে দেখার জন্য। সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা, এটা যেন কাহার বিরাট মস্তকে একেবারে ভয়ঙ্কর একটা চাপ খাওয়া কেশরাশির মতো। অথবা অকিরে সচল অচল, যেন এটা সচল হচ্ছে চলমান, অচল হচ্ছে পর্বত, যেন চলমান পর্বত। ভেদিয়া কোন সে অসীম অতল, সে কোন অসীম অতলকে ভেদ করে ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা, যেন সূর্যকে, মিহির শব্দের অর্থ হচ্ছে সূর্য, সূর্যকে গ্রাস করার জন্য সেটা যেন ধেয়ে আসছে। যাচ্ছি আমরা পরের স্তরে। ওই শুনো তার ঘোর নির্ঘোষ, দুলিয়া উঠিল জটাভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব, নাসা গর্জন ঝঞ্ঝার, পিঙ্গল হলো গলতল দেশ, ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধু সন্ধ্যা। ওই শুনো মানে শুনেও, শুনতে বলা হয়েছে। তার ঘোর, তার বলতে এখানে নিশ্চয়ই কালবৈশাখীর কথা বলা হয়েছে। ঘোর মানে খুব তীব্র, নির্ঘোষ শব্দের যে অর্থ সেটা হচ্ছে আওয়াজ। আমি ছাত্রদের বলে রাখছি যে আমি একটা পিডিএফ ফাইলের মধ্যে করে তোমাদেরকে কবিতার যে প্রত্যেক শব্দের যে অর্থ সেটা পাঠিয়ে দেব, সেটাতে তোমরা দেখতে পাবে। ওই শুনো তার ঘোর নির্ঘোষ মানে তার ঘোর এবং ভয়ঙ্কর যে আওয়াজ সেটা শুনো, দুলিয়া উঠিল জটাভার, সেই জটাভার যেন তাতে কেঁপে উঠলো, দুলে উঠলো। শুরু হয়ে গেছে গুরু গুরু রব, মেঘের গুরু গুরু রব শুরু হয়ে গেছে ইতিমধ্যে। নাসা গর্জন ঝঞ্ঝার, ঝঞ্ঝার মানে ঝড় বৃষ্টির নাসা গর্জন যেন শুরু হয়ে গেছে। পরিকল্পনায় ঝঞ্ঝারের নাসা গর্জন শব্দটি প্রয়োগ করা হয়েছে। পিঙ্গল হলো গলতল দেশ, পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে আগুন রং বা পিত আভাযুক্ত রক্তবর্ণ। তো গলতলদেশ বা নিম্নতলদেশ পিঙ্গল বর্ণ ধারণ করলো এবং ধূলি ধূসরিত উন্মাদ বেশ, বেশ মানে উন্মাদের মতো ধূলি ধূসরিত হলো। দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধন সন্ধ্যা, দিনের বেলায় যেন সন্ধ্যের বেনি বন্ধন কেউ খুলে দিল, অর্থাৎ দিনের বেলাতেই যেন সন্ধ্যা নেমে আসলো। মানে এই যে পাঁচটা লাইনের অর্থ এরকম বোঝায় যে কোথাও দূরে ঘোর আওয়াজ আসছে, তাতে যে জটাভার সেটা কেঁপে উঠেছে এবং মেঘের গুরু গুরু রব শুরু হয়ে গেছে, ঝঞ্ঝার ঝড় বৃষ্টির নাসা গর্জন শুরু হয়ে গেছে। নিম্ন তলদেশ বা গলতলদেশ পিঙ্গল বর্ণ বা আগুন বর্ণ ধারণ করলো এবং বেশ তখন উন্মাদের মতো ধূলি দূষরিত এবং দিনের বেলায় যেন সন্ধ্যা নেমে আসলো। যাচ্ছি এবার আমরা পরের স্তবকে। অঙ্কুশকার ঝলছিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিগবারণেরা বেদনা অধীর বিদারিছে নবদন্তে, বাজে ঘল রণ দুন্ধুবি, ঝড়ে সে আওয়াজ কবু যায় ডুবি, জুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দূর পন্থে। বলছে অঙ্কুশকার, অঙ্কুশ, অঙ্কুশ শব্দ হচ্ছে মানে হাতি তাড়নের একটা যন্ত্র, হাতিকে পরিচালনার জন্য মাহুত যে যন্ত্র বা অস্ত্র ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে অঙ্কুশ। তো অঙ্কুশকার ঝলছিয়া উঠে দিক হতে দিগন্তে, দিগবারণেরা বেদনা অধীর বিধারিছে নবদন্তে। দিগবারণ হচ্ছে দিকহস্তি, মানে আটটি হাতির কথা বলা হয়েছে পুরাণ অনুযায়ী। সে হাতিগুলির নাম হচ্ছে ঐরাবত, তারপর হচ্ছে বামর, পুণ্ডরীক, অঞ্জন, কুমুদ, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক।
তারা যেন বেদনায় অধীর হয়ে বিদারিছে নবদন্তে। নব শব্দের অর্থ হচ্ছে আকাশ, আকাশের দাগ দিয়ে যেন তারা আঘাত করছে। বাজে ঘন রণদুন্দুভি, যেন রণদুন্দুভি হচ্ছে গিয়ে যুদ্ধের সময় প্রয়োগ করা একটা মানে একটা বাজনা বিশেষ। এইটা এখানে বলা হয়েছে কবি মেঘের গুরু গুরু যে শব্দ বা গর্জন তার সঙ্গে এই রণদুন্দুভিকে মিশিয়ে বলছেন কবি। বাজে ঘন ঘন রণদুন্দুভি মানে মেঘের গুরু গুরু গর্জন শোনা যাচ্ছে। ঝড়ে সে আওয়াজ কবু যায় ডুবি, ঝড়ের মধ্যে সে আওয়াজ কবু ডুবে যায় বা হারিয়ে যায় বা শোনা যায় না। যুঝিতেছে মানে যুদ্ধ করছে, যুযুধান। যুঝিতেছে মানে যুদ্ধ করছে কোন দুই মহাবল মহাশক্তিশালী যেন দুলোক মানে স্বর্গের দূর পথে যেন দুই পরাক্রমশালী যুদ্ধ করছে। তারপর আসছে আমরা পরের স্তবকে। বঙ্কিম নীল অশির ফলকে দেহ হল কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘকজ্জ্বল, আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন। দেখো বঙ্কিম হচ্ছে বাঁকা, বাঁকা নীল অসি মানে তলোয়ার, তলোয়ারের ফলকে কার যেন দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। অনাবৃষ্টির যে অসুর, অনাবৃষ্টির পরে কি হয়? অনাবৃষ্টির পরে পৃথিবীতে রুক্ষতা, শুষ্কতা এবং নানান সমস্যায় পড়ে মানুষ। তার জন্য অনাবৃষ্টিকে এখানে কবি অসুরের সঙ্গে তুলনা করেছেন। অনাবৃষ্টির অসুরের যে বাধা সেটাকে কে যেন নিশ্চিহ্ন একেবারে চিহ্নহীন করে দিল, তাকে লুপ্ত করে দিল। তারপর কি হলো? তারপর নেমে আসে বাঁধ ভাঙা জল, তারপর শুরু হলো বৃষ্টি, এবং বৃষ্টি হলে বাঁধ ভাঙা জল পৃথিবীতে নেমে আসে। তারপরে ম্লান হয়ে আসে মেঘকজ্জ্বল। মেঘকজ্জ্বল মানে মেঘের কাজল, মেঘের যে কাজল, যে ঘন ঘটা, এতক্ষণ আমরা যে পড়েছি মেঘের ঘন ঘটার কথা, সেটা ধীরে ধীরে ম্লান হয়ে আসে, ফ্যাকাশে হয়ে আসে। আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন, এতক্ষণে ছিঁড়ে যায় আলোর মুখে কালো পর্দা, অর্থাৎ আলো আবার ফিরে আসে। হেরো, পরের স্তবকে যাচ্ছি। হেরো ফিরে চলে সে রণবাহিনী বাজায়ে বিজয়ী শঙ্খ, আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক, বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলু কুলু ভাসে, আলু ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃসঙ্গ। হেরো মানে দেখো ফিরে চলে সে রণবাহিনী বাজায়ে বিজয়ী শঙ্খ, যে রণবাহিনী তারা যেন বিজয়ী শঙ্খ বাজিয়ে ফিরে যাচ্ছে। এই যে অনাবৃষ্টির অসুরকে যে হারিয়েছে সেটাও তো বিজয়, সেই রণবিজয়ে যারা বিজয়ী তারা যেন ফিরে যাচ্ছে বিজয় শঙ্খ বাজিয়ে। আকাশের নীল আবার পরিষ্কার হলো, আকাশের নীল নির্মল হলো, ধৌত ধরার পঙ্ক, ধৌত মানে পরিষ্কার করা, ধরা মানে পৃথিবী, পঙ্ক হচ্ছে ধুলি ময়লা ইত্যাদি, মানে পৃথিবীর যে ময়লা ছিল সেটা পরিষ্কার হয়ে গেল। আমরা জানি যে বৃষ্টির পরে স্বাভাবিকভাবেই ময়লা পরিষ্কার হয়ে যায়। তো বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে, বায়ু আবার তার পুনরায় যে আগের যে গতি সেটা ফিরে পায় এবং মৃদুভাবে সে প্রবাহিত করতে শুরু করে। নদী তার ভাষা পুনরায় আগের মতো ফিরে পায়, নদী উথলিছে কুলু কুলু ভাসে। আলো আবার ঝলমল করে উঠে বিটপি দল নিঃশ্বাসে নিঃসঙ্গ। বিটপি হচ্ছে গাছপালা, বিটপি শব্দের অর্থ হচ্ছে গাছপালা, গাছপালার দল আবার কি করে নির্ভয়ে নিঃশঙ্কায় আবার শ্বাস ফেলতে পারে। তারপরে স্তবকে দেখো, নববর্ষের পুণ্যবাসরী কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ, ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে, ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। দেখো নববর্ষের পুণ্যবাসরে চৈত্রের শেষ এবং বৈশাখে প্রথমে যখন নববর্ষ আসে তখন কাল বৈশাখী ঝড় আসে। হোক সে ভীষণ, সে হতে পারে ভীষণ, কাল বৈশাখীর যে রূপ সেটা তো ভীষণ আমরা জানি, কিন্তু তারপরেও আমরা অদ্ভুত উল্লাসে অদ্ভুত আনন্দে সেই ভয় আমরা ভুলে যাই। ঝড় বিদ্যুতের যে বজ্রের যে ধ্বনি, দুয়ার জানালায় যে ঝনঝন করে কেঁপে উঠে, সবকিছু আমরা ভুলে যাই। আকাশ ভাঙিয়া পড়ে বুঝি এমনও আমাদের মনে হয়, তবু আমাদের প্রাণ আশ্বাসে একটা
বেঁচে থাকার জন্য আশ্বাস পায় কালবৈশাখীর ফলে, সেটা আমরা ফিরে পাই। তারপরের স্তবকে দেখো, চৈত্রের চিতা ভস্য পুরাইয়ে জুড়াইয়া জ্বালা পৃথিবীর তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধুভরি বুকে মৃত্যুর সে আসিছে আজ কাল বৈশাখে শুনি টঙ্কার তাহার পিনাকে চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তি। চৈত্রের যে চিতাভস্য, চৈত্রের যে রুক্ষতা শুষ্কতা, তাকে পুড়িয়ে দেয় কে? কাল বৈশাখী। তারপর কি হয়? পৃথিবীর যে জ্বালা যন্ত্রণা সেটাকে জুড়িয়ে দেয় কে? কাল বৈশাখী। তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, তৃণ অঙ্কুরে রসের সঞ্চার হয় কাল বৈশাখীর জলের দ্বারা। মধুভরি বুকে মৃত্যু, মাটির বুকে যেন মধু বা উর্বরা শক্তি যেন আবার ভরে উঠে। সে আসিছে আজ কাল বৈশাখী, সে আজকে কাল বৈশাখে এসেছে। শুনি টঙ্কার তাহার পিনাকে, তার ধনুকে ছিলা টানার শব্দ আমরা শুনতে পাই। পিনাকে টঙ্কা, পিনাকে হচ্ছে শিব ধনুকে। চমকিয়া উঠি, আমরা চমকে উঠি, তবু জয় জয় করি তার সেই শুভ কীর্তির। কার সেই শুভ কীর্তির? কাল বৈশাখীর শুভ কীর্তির আমরা জয় জয় কাল করি। কারণ কাল বৈশাখী আসলেই তো তৃণ অঙ্কুরে রস সঞ্চার হয়, মাটি তার উর্বরা শক্তি ফিরে পায়, তাতে চাষে আবার ফসল ফলাতে পারে, আবার জীবন তার গতি ফিরে পায়। তার জন্যই আমরা কাল বৈশাখীর জয় 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 জয়কার করে। এখন আমরা কবিতার যে শেষ স্তবক সেটা আমরা পড়ব। তোমাদের জানিয়ে রাখছি যে শেষ স্তবকের যে অর্থ, সেটা যে তাৎপর্য রয়েছে সেটা ব্যাপক গভীর, সেটা তোমরা মনোযোগ সহকারে শুনবে। বলছি, এত যে ভীষণ তবু তারে হেরি ধরাই ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। নীল অঞ্জন গিরি নিভকায়া নিশীথ নীরব ঘন ঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। এত যে ভীষণ, কে এত ভীষণ? কাল বৈশাখী ভীষণ। কাল বৈশাখীর রুদ্ররূপের, কাল বৈশাখীর যে ধ্বংসলীলার কথা, কাল বৈশাখী আসলে যে আলোয় কুলায়ে তন্দ্রা ভুলে যায়, আমরা সবটাই পড়েছি। তাই কবি কে বলেছেন যে এত যে ভীষণ কাল বৈশাখী তবু তারে হেরি মানে দেখে, ধরাই মানে ধরাই ধরে না ধর্ষ, অর্থাৎ পৃথিবীর, হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, পৃথিবীর আনন্দের যেন শেষ নেই সেই কাল বৈশাখীকে দেখে। ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। কাল পুরুষ বলতে এখানে শিব মহাদেবকে বোঝানো হয়, আরেকটা বা ভিন্নার্থে মৃত্যু বা মৃত্যু দেবতা বা যম দেবতাকে কালপুরুষ বলা হয়। তো এর মাঝে যেন কালপুরুষের সুগভীর পরামর্শ হয়েছে। সে কালপুরুষের সম্পর্কে বলা হয়েছে নীল অঞ্জন গিরি নিভকায়া, যেন নীল কাজলের পর্বতের মতো, নিশীথ নীরব ঘন ঘোর ছায়া, রাত্রির মতো নীরব। নিশীথ নীরব মানে, নিশীথ মানে রাত্রি, নীরব মানে তো নিশ্চুপ থাকা, চুপ থাকা বা নির্জনতা ইত্যাদিকে বোঝানো। নিশীথ নীরব মানে রাত্রির মতো নীরব, ঘন ঘোর ছায়া, ভীষণ অন্ধকার ছায়া যেন এই কালপুরুষ সম্পর্কে বলা হয়েছে। তারপর ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস, তার মধ্যেও আছে নববিধান, নতুন নিয়মের যে দুর্ধর্ষ আশ্বাস। এই কালপুরুষের সঙ্গে কবি যেন কাল বৈশাখীর তুলনা করেছেন। কাল বৈশাখীর রূপ যতই প্রখর হোক, রৌদ্র হোক, তার রুদ্রমূর্তি যেমনই হোক, তারপরে কিন্তু পৃথিবীতে নেমে আসে বাঁধ ভাঙা জল। তারপরেই আমরা দেখেছি যে তৃণ অঙ্কুর এবং মাটি সবাই উর্বরা মাটি তার উর্বরতা শক্তি ফিরে পায়, পৃথিবী আবার তার যে প্রাণময় গতি সেটা ফিরে পায়। এবং কালপুরুষের মতোই এই কালবৈশাখীর এই যে কালপুরুষের সুগভীর পরামর্শ এবং এই যে দুটো লাইন, নীলঞ্জন গিরি নিভকায়া নিশীথ নীরব ঘন ঘোর ছায়া, এটা কিন্তু কালপুরুষ সম্পর্কে বলা হয়েছে। ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। কালবৈশাখীর ভয়ঙ্কর রুদ্র মূর্তির মধ্যে, তার মধ্যে যে জীবনদায়িনী রূপ রয়েছে, পৃথিবীকে শুষ্কতা এবং রুক্ষতা থেকে মুক্তি দেয়, সেই কথাই কবি এখানে বুঝিয়েছেন। ছাত্রছাত্রীরা, আজকে কালবৈশাখী কবিতা পাঠ আমরা এখানেই শেষ করলাম। পরের ক্লাসে
তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা বাড়িতে পড়াশোনা করবে এবং ভালো থাকবে।